হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং এই প্রশ্নগুলো সবই আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে নিয়ে চলে এসেছি। এবং তোমরা নিশ্চয়ই জানো আমরা একটি নতুন ব্যাচ কোর্স শুরু করেছি। তোমরা যদি ব্যাচ কোর্স নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের আমাদের ক্লাস নাম্বার 18 নম্বর ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং অলরেডি আমাদের 1 থেকে 17 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্নতে বলেছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোফিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে। এতে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। কোন ধাতু থাকে? ম্যাগনেসিয়াম, Mg ধাতু থাকে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? রিকেট রোগের সঙ্গে শরীরের কোন অঙ্গ জড়িত? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে হাড়। যারা যারা অপশন এ করেছো সঠিক উত্তর হবে। মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে সাধারণত রিকেট রোগ হয়ে থাকে, যার ফলে হাড় নরম এবং দুর্বল হয়ে বেঁকে যায়। এবং বড়দের ক্ষেত্রে কি হয়? বড়দের ক্ষেত্রে এই রোগটিকে বলা হয় অস্টিওমেলেসিয়া রোগ বলা হয়। ওকে, অস্টিওমেলেসিয়া রোগ বলা হয়, যা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর। হিমোগ্লোবিন রক্তে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, লোহিত রক্তকণিকা থাকে হিমোগ্লোবিনে, এবং ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌসেনার প্রধানকে কি বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাডমিরাল বলা হয়। অপশন সি সঠিক উত্তর। এবং নৌসেনা দিবস কবে পালন করা হয়? প্রত্যেক বছর 4 ডিসেম্বর পালন করা হয় নৌসেনা দিবস হিসাবে। এই পয়েন্টটা মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সেনা প্রধানকে কি বলা হয়? ইন্ডিয়ান আর্মির প্রধানকে কি বলা হয়? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, আর্মির যে প্রধান তাকে জেনারেল বলা হয়, এবং ইন্ডিয়ান নেভির প্রধানকে বলা হয় অ্যাডমিরাল বলা হয়, এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনীর প্রধানকে বলা হয় এয়ার চিফ মার্শাল বলা হয়। বিমান বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স, ওকে, এয়ারফোর্সের প্রধানকে বলা হয়। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নৌঘাঁটি আইএনএস কদম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কর্ণাটকের কারওয়ারে অবস্থিত। এটি প্রজেক্ট সিবার্ড দ্বারা তৈরি। ওকে, তো কর্ণাটকের কারওয়ারে অবস্থিত আইএনএস কদম এটি সর্ববৃহৎ নৌঘাঁটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি তোমরা মনে রাখবে এই প্রজেক্টটি সিবার্ড প্রজেক্টের অধীনে হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কি বলেছে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ AFMC কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পুনে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1948 সালে প্রতিষ্ঠা হয়। এটি এশিয়ার অন্যতম সেরা সামরিক মেডিকেল কলেজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাবমেরিন কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আইএনএস সালকি হলো ভারতের দেশীয় প্রযুক্তিতে নির্মিত সাবমেরিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলেকট্রিক সাবমেরিন, এটি হচ্ছে একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা মুম্বাইয়ের মাজাগাঁও ডকে তৈরি করা হয়েছে।
নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1974। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অপারেশনটির সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ। ওকে, স্মাইলিং বুদ্ধ নাম ছিল, এবং এটি রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়েছিল 18 মে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শান্তিবনে অবস্থিত জওহরলাল নেহরুর সমাধিস্থল। এছাড়াও তোমরা মনে রাখবে বীরভূমের কথা যদি বলা হয়, এটি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি। রাজঘাটের কথা যদি বলা হয়, এটি হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে সমাধিস্থল রয়েছে বিখ্যাত ব্যক্তির, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট 10 নাম্বার, ভারতের জাহাজ নির্মাণ কারখানা ম্যাগাজন ডক লিমিটেড কোথায় অবস্থিত? MDL, ম্যাগাজন ডক লিমিটেড, এটি হচ্ছে মুম্বাইতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় নৌবাহিনীর জন্য ডেস্ট্রয়ার এবং সাবমেরিন তৈরিতে এটি প্রধান ভূমিকা পালন করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পিনাকা কি? পিনাকা হচ্ছে, এটি হচ্ছে রকেট লঞ্চার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, যা ভারতের DRDO, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে, এবং এটি শিবের ধনুকের নামে এটি তৈরি করা হয়েছে পিনাকা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন ভারতের যে আধা সামরিক রয়েছে BSF, তাছাড়াও CISF, তাছাড়াও আসাম রাইফেল, ওকে, এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো CISF, BSF, আসাম রাইফেল, এবং আসাম রাইফেল হচ্ছে শিলংয়ে, CISF এটাও দিল্লিতে হেডকোয়ার্টার, CRPF এর হেডকোয়ার্টারও দিল্লিতে অবস্থিত। ওকে, এছাড়াও তোমাদের রয়েছে SSB, এটারও দিল্লিতে রয়েছে, এবং বর্ডার সিকিউরিটি ফোর্স দিল্লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে BSF এর কথা যদি বলা হয়, BSF 1965 সালে এটি প্রতিষ্ঠিত হয়। একে ভারতের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। নেক্সট প্রশ্ন 13 নাম্বার, প্রথম ভারতীয় যিনি অস্কার পান তার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ভানু আথাইয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1983 সালে কোন সিনেমার জন্য? গান্ধী সিনেমার জন্য কাস্টিউম ডিজাইনারের জন্য এই পুরস্কার পেয়েছেন ভানু আথাইয়া। এবং সত্যজিৎ রায়ের কথা যদি বলা হয়, সত্যজিৎ রায় 1992 সালে আজীবন এই সম্মানটি পেয়েছিলেন, অস্কার সম্মান 1992-তে পেয়েছিলেন তিনি পরে। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম রেল চালু হয় কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1853। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 এপ্রিল 1853, 16 এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম এই রেল চলেছিল। মোট 34 কিলোমিটার চলেছিল এই রেল, এবং এটি হচ্ছে ভারতের প্রথম রেল যাত্রীবাহী রেল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু কার উপনাম? বিভিন্ন যে মহান ব্যক্তি রয়েছে তাদের যে উপনাম, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় রাষ্ট্রগুরু। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, তার উপনাম কি? কবিগুরু নামে পরিচিত, তিনি কবিগুরু নামে পরিচিত। স্বামী বিবেকানন্দের কথা যদি বলা হয়, তিনি স্বামীজি নামে পরিচিত, তিনি স্বামীজি নামে পরিচিত। দাদাভাই নওরোজি, ভারতের মহাবিদ্যের কথা যদি বলা হয়, ওকে, দাদাভাই নওরোজি কে ছিলেন? ভারতের মহাবিদ্য ছিলেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য
খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংসদের নাম কি? রাইট উত্তরটি হয়ে যাবে জাতীয় সংসদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো মনে রাখবে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত এই সংসদ ভবনটি স্থাপিত হয়েছিল লুই আই কান নামে পরিচিত। ওকে, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 44, NH 44। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? শ্রীনগর থেকে কন্যাকুমারী। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এর পূর্ব নাম ছিল NH 7, এর পূর্ব নাম ছিল, এবং বর্তমানে এটি বাড়ানো হয়েছে এবং শ্রীনগর পর্যন্ত এটি বিস্তৃত করা হয়েছে NH 44। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, শালিমার বাগ মুঘল উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীরে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য শ্রীনগর নির্মাণ করেছিলেন। শ্রীনগরে এটি নির্মাণ করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সিমেন্ট উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কাটনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কাটনি মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে প্রচুর চুনাপাথর পাওয়া যায় যা সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ইড্ডুকি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি পেরিয়ার নদীর উপর নির্মিত। ওকে, এটি কোন নদী? পেরিয়ার নদীর উপর নির্মিত হচ্ছে ইড্ডুকি প্রকল্প, এবং এটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে এই প্রকল্পটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, এই পেরিয়ার দিয়ে যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসতে পারে? পেরিয়ার নদী কোথায় অবস্থিত? সেখানে হয়ে যাবে কেরালা। তাছাড়াও পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? হয়ে যাবে কেরালা। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার অভয়ারণ্য, পেরিয়ার নদী। পেরিয়ার দিয়ে যদি কোনো প্রশ্ন আসে সেখানে হয়ে যাবে সঠিক উত্তর কেরালাতে অবস্থিত। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ডার্লিং নদী কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্ট্রেলিয়াতে অবস্থিত। অস্ট্রেলিয়াকে কি বলা হয়? ক্যাঙ্গারুর দেশ বলা হয়, এবং মার্লে ডার্লিং অববাহিকা হলো এটি। ওকে, ডার্লিং নদীর কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মারে ডার্লিং অববাহিকা এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী ব্যবস্থা এবং কৃষির জন্যই এটি বিখ্যাত। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, পাকিস্তান নামকরণ কে করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চৌধুরী রহমত আলী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা ফ্রেন্ডস, 1933 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি নাও অর নেভার প্যামফ্লেটে এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, কোথায়? নাও অর নেভার এই প্যামফ্লেটে এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, সারকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত? সারকারিয়া কমিশন কেন্দ্র ও রাজ্য সম্পর্কিত এই কমিশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1983 সালে গঠিত হয় এই কমিশন। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল এই কমিশন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, নেসেট কোন দেশের সংসদের নাম? তো বিভিন্ন দেশের যে সংসদ রয়েছে সেখানকার যে মুদ্রা রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যদি তাছাড়াও এক্সট্রা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কোর্স নিয়ে নিতে পারো, সেখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তো নেসেটের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে ইসরায়েল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেসেট জেরুজালেমে অবস্থিত।
জাপানের সংসদকে কি বলা হয়? জাপানের সংসদকে বলা হয় ডায়েট বলা হয়। ওকে, এছাড়াও রাশিয়ার সংসদকে কি বলা হয়? ডুমা বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, প্রকৃতির আঁচল কাকে বলে? এই চারটি অপশন রয়েছে, নদী, পাহাড়, অরণ্য, আকাশকে। তো এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অরণ্যকে বলা হয় প্রকৃতির আঁচল। অরণ্য পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টিপাত ঘটানো এবং ভূমিক্ষয় রোধ করে পৃথিবীকে মায়ের আঁচলের মতো আগলে রাখে। সে কারণে প্রকৃতির আঁচল বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 1757 খ্রিস্টাব্দের যুদ্ধ, যেটি পলাশীর যুদ্ধ, কারা জয়ী হয়? তো পলাশীর যুদ্ধে তোমরা একটু জানোই ইংরেজরা জয়ী হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড ক্লাইভের ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় এবং এটি ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রথম প্রশস্ত করে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল এখানে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, 1770 খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত? 1770 খ্রিস্টাব্দ ইংরেজির সঠিক উত্তর হয়ে যাবে 76-এর মন্বন্তরের জন্য বিখ্যাত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমাদের সালটি দিয়ে দিতে পারে। বাংলাতে 1176 সনে হয়েছিল 76-এর মন্বন্তর এবং এই ভয়াবহ দুর্ভিক্ষ হয় যাতে বাংলার প্রায় 1/3 মানুষ প্রাণ হারায় এবং সেই সময়েই বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই পটভূমিতেই লেখা হয়েছিল। তো তোমরা মনে রাখবে 76-এর যে মন্বন্তর হয়েছিল সেই পটভূমিতে একটি গ্রন্থ লেখা হয়েছিল সেই বঙ্কিমচন্দ্রের। তার নাম কি? তার নাম হচ্ছে আনন্দমঠ। এই উপন্যাসটি আনন্দমঠের কথা যদি বলা হয়, এখান থেকেই নেওয়া হয়েছে বন্দে মাতরম। ওকে, বন্দে মাতরম এই গানটি কোথা থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকেই। ওকে, নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো। দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে ফেললেন মহাত্মা গান্ধী? সঠিক উত্তর হয়ে যাবে 1915। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 9ই জানুয়ারি দিনটি হচ্ছে 9ই জানুয়ারি। ওকে, 9ই জানুয়ারি 1915 সালে দেশে ফেরেন এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ওকে, প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য 9ই জানুয়ারি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1998 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1998 সালের 1 জানুয়ারি 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটি প্রতিষ্ঠা করেন এবং এই দলটির প্রতীক হচ্ছে জোড়া ঘাস ফুল। প্রতীক কি? জোড়া ঘাস ফুল। এবং তোমরা মনে রাখবে কে প্রতিষ্ঠা করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন 1 জানুয়ারি 1998 সালে। ওকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রথম ভারতের মহিলা রেলমন্ত্রী। নেক্সট 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? ভারতীয় জনতা পার্টি বিজেপি কবে প্রতিষ্ঠা হয়? এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে সিপিআই কবে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিজেপির কথা বলা হয়েছে 1980 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর হয়ে যাবে অপশন বি। মনে রাখবে 6 এপ্রিল 1980 সালে বিজেপি গঠিত হয়। 6 এপ্রিল 1980 সালে বিজেপি গঠিত হয় ভারতীয় জনতা পার্টি। অটল বিহারী বাজপেয়ী ছিলেন এর প্রথম সভাপতি ছিলেন।
এবং এটি আগে ভারতীয় জনসংঘ নামে পরিচিত ছিল। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, দেখো বিশেষ করে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বিজেপি পার্টির আগে কি নাম ছিল। আগে নাম ছিল ভারতীয় জনসংঘ নাম ছিল, জনসংঘ নাম ছিল এর আগে। ওকে, এবং এখানে আমরা বললাম সিপিআই কবে প্রতিষ্ঠা হয়। সিপিআই এর কথা যদি বলা হয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটি প্রতিষ্ঠা হয় 26শে ডিসেম্বর 1925 সালে। কোথায়? কানপুরে প্রতিষ্ঠা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। সিপিআই প্রতিষ্ঠা হয় 26শে ডিসেম্বর 1925 সালে কানপুরে। এবং ভারতীয় জনতা পার্টির কথা যদি বলা হয় 1980 সালে 8ই এপ্রিল। এবং অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস টিএমসি প্রতিষ্ঠা হয় 1998 সালে। এই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে 30টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।